হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বাটন ফ্রম দি বক্স। আগামীকালকে বিশ্বকাপ বাছাই পর্ব এবং এশিয়া কাপ বাছাই পর্বের ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের হোম গ্রাউন্ডে। আর এই ম্যাচটা কিন্তু বাংলাদেশের জন্য তেমন বেশি গুরুত্বপূর্ণ না, আবার অন্যদিকে অস্ট্রেলিয়ার জন্য তেমন বেশি গুরুত্বপূর্ণ না, কারণ অস্ট্রেলিয়া কিন্তু অলরেডি এশিয়া কাপের জন্য কোয়ালিফাই করে ফেলছে এবং ওরা ওয়ার্ল্ড কাপের নেক্সট রাউন্ডের জন্য অলরেডি কোয়ালিফাই করে ফেলছে। আর ওরা এই দুইটা ম্যাচের মধ্যে একটা ম্যাচে ড্র করতে পারলে ওরা এই গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে যাবে গা, ওদের আর কারোর দিকে তাকাইতে হবে না। তো এই কারণে মূলত অস্ট্রেলিয়া অনেক বেশি নির্ভর থেকে এই ম্যাচটা খেলতে নামবে। আর অন্যদিকে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ না, কারণ বাংলাদেশের খাতায় কলমে নেক্সট মানে ওয়ার্ল্ড কাপের নেক্সট রাউন্ডে যাওয়ার সম্ভাবনা থাকলেও আপনি যদি বাস্তবিক করতে দেখেন তাহলে বাংলাদেশের কাছে কোনো সম্ভাবনা নাই নেক্সট রাউন্ডে যাওয়ার, কারণ বাংলাদেশের পরবর্তী ম্যাচ হচ্ছে লেবানন আর হচ্ছে আপনার অস্ট্রেলিয়ার বিপক্ষে। তো এই কারণে আমরা ধরতেই পারি বাংলাদেশ নেক্সট রাউন্ডের জন্য কোয়ালিফাই করতে পারবে না। এখন বাংলাদেশের সব জ্ঞান আপনার এশিয়া কাপের জন্য হওয়া উচিত। আমার পার্সোনাল অপিনিয়নে বাংলাদেশের এখন মেন টার্গেটটা দেওয়া উচিত 2027 সালের এশিয়া কাপটা। তো আজকের ভিডিওতে মূলত এই বাংলাদেশ ভার্সেস অস্ট্রেলিয়া ম্যাচ নিয়ে কথা বলার চেষ্টা করব। তো শুরুটা করব হচ্ছে অস্ট্রেলিয়ার স্কোয়াড নিয়ে। অস্ট্রেলিয়ার স্কোয়াডে কিন্তু অনেকগুলা নতুন মুখ দেখা গেছে আর পুরাতন মুখ অনেকগুলা কিন্তু বাদ চলে গেছে, কারণ অস্ট্রেলিয়ার এই দুইটা ম্যাচ তেমন গুরুত্বপূর্ণ না, কারণ ওদের একটা পয়েন্ট প্রয়োজন, শুধু একটা পয়েন্ট পাইলে ওরা নেক্সট রাউন্ডে আপনার গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে কোয়ালিফাই করে ফেলবে। তো এই কারণে ওদের গুরুত্বপূর্ণ না, এই কারণে ওরা নতুন মুখ নিয়ে আসছে, নতুন প্লেয়ারদেরকে চান্স দেবে এরা এই দুইটা ম্যাচে। আর ওরা কিন্তু এই দুইটা ম্যাচকে সামনে রেখে ওরা মোটামুটি যথেষ্ট পরিমাণ প্ল্যানিং করতেছে নতুন প্লেয়ারদেরকে চান্স দেওয়ার জন্য। আপনি যদি দেখেন বাংলাদেশের বিপক্ষে ফার্স্ট লেগে হ্যাট্রিক করা ওই প্লেয়ারটাও এই স্কোয়াডে নাই। ম্যাথিউ রায়ান অলরেডি কিন্তু আপনার ইনজুরির কারণে স্কোয়াড থেকে ছিটকে গেছে। তারপর ওদের যে রাইট ব্যাকে খেলছিল বাংলাদেশের বিপক্ষে ও নাই। মোটামুটি ওরা অনেকগুলো প্লেয়ারকে ছাড়াই এবারে স্কোয়াডটা ঘোষণা করছে। আর অন্যদিকে যদি বাংলাদেশের কথা বলি তাহলে অলরেডি বাংলাদেশের স্কোয়াড নিয়ে আমি একটা অ্যানালাইসিস ভিডিও করছি, সেটা আপনারা চাইলে দেখে নিতে পারেন। কিন্তু আমার মনে হয় বাংলাদেশের যে স্কোয়াডটা আছে ওইটা মোটামুটি ব্যালেন্স একটা স্কোয়াড। আর বাংলাদেশের মোটামুটি 14-15 জন এমন প্লেয়ার আছে যারা খুবই ভালো অন্তত বাংলাদেশের প্রেক্ষাপটে। তো এই কারণে আমি বাংলাদেশের স্কোয়াড নিয়েও সন্তুষ্ট, কারণ যথেষ্ট পরিমাণ একটা ব্যালেন্স স্কোয়াড আছে বাংলাদেশের। আর এই ভিডিওতে মূলত অস্ট্রেলিয়ার টেকনিক্যাল আলোচনা ওইরকম বেশি কিছু করব না, কারণ অস্ট্রেলিয়া আপনারা সবাই জানেন কিরকম ভালো টিম। আর অন্যদিকে বাংলাদেশ বলতে গেলে তলানির ওই টিম, কারণ বাংলাদেশের ফিফা র্যাঙ্কিং বর্তমানে 184 আর অন্যদিকে অস্ট্রেলিয়ার ফিফা র্যাঙ্কিং এখন বর্তমানে কিন্তু 24। তো আপনি বুঝতে পারতেছেন আকাশ পাতাল তফাৎ আমাদের ফুটবলে, আমাদের ফিফা র্যাঙ্কিং এ সবকিছুতেই। তো এই কারণে মূলত আমার মতে অস্ট্রেলিয়া কোনো প্রেসার ছাড়া ম্যাচটা খেলতে নামবে এবং ওরা যেহেতু নেক্সট রাউন্ডে কোয়ালিফাই করে ফেলছে ওরা খুবই নির্ভর হয়ে ম্যাচটা খেলতে নামবে। তো এই কারণে আমার মনে হয় বাংলাদেশের এখন সুবর্ণ সুযোগ, যেহেতু নিজেদের হোমে খেলা হবে আর অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা হবে। এখন অস্ট্রেলিয়াকে যদি কোনোভাবে আটকাই দেওয়া যায় তাহলে কিন্তু এই এশিয়ার অনেক বড় একটা নিউজ হয়ে যাবে গা। তো এখন যদি একটু বাংলাদেশের প্লেইং 11 নিয়ে আলোচনা করি, আমার মনে হয় বাংলাদেশের প্লেইং 11 এটাই হবে, অর্থাৎ সেন্টার ব্যাক প্লেয়ার হিসেবে থাকবে তবু বর্মন আর তারিক কাজী, যেহেতু হচ্ছে আমাদের বেস্ট সেন্টার ব্যাক ওরা বর্তমানে। আর এই দুইজন যখন বাংলাদেশের সেন্টার ব্যাক প্লেয়ার হিসেবে গেলে তখন কিন্তু বাংলাদেশের এক্সট্রা একটা কনফিডেন্স পাই এবং বাংলাদেশের ফ্যানরা এক্সট্রা একটা কনফিডেন্স পাই। তো এই কারণে আমি এই তবু বর্মন এবং তারিক কাজীকে দেখতে চাই। আর আমার মতে এই দুইজনের যদি কোনো প্রকার সমস্যা হয় ম্যাচের মধ্যে, কোনো যদি আপনার আপনার হালকা পাতলা ইনজুরি হয় বা কোনো যদি অফ ফর্মে থাকে প্লেয়ারটা বারবার ভুল করতে থাকে, তাইলে আমার মনে হয় তাড়াতাড়ি সাব করা উচিত, কারণ আমাদের কিন্তু যথেষ্ট পরিমাণ প্লেয়ার আছে। ওইখানে শাকিল আছে, ওইখানে হচ্ছে মেহেদী হাসান মিতু আছে যে হচ্ছে ভালো পারফরমেন্স করছে মোটামুটি গত সিজনে মোহামেডানের হয়ে। তো এই কারণে আমার মনে হয় আমাদের হাতে যথেষ্ট পরিমাণ একটা ব্যাকআপ অপশন আছে সেন্টার ব্যাক পজিশনের জন্য। আর গোলকিপার পজিশনে আমি মিটুল মার্মাকে দেখতে চাই। মিটুল মার্মা ভালো খেলছে শেখ রাসেলের হয়ে আর ও বাংলাদেশের হয়ে যখনই খেলার চান্স পাইছে ভালো করছে। আর অস্ট্রেলিয়ার বিপক্ষে ফার্স্ট লেগে 7টা গোল খাইছে মিতুল মার্মা, কিন্তু তারপরে ওর প্রশংসা করা হয়েছে, কারণ ও ভালো ভালো সেভ করছিল, ও একটা পেনাল্টিও সেভ করে দিছিল, যার কারণে কিন্তু মিতুল মার্মাকে নিয়ে প্রশংসা হয়েছিল ওই ম্যাচের পর আলাদাভাবে। তো এই কারণে আমি এই ম্যাচেও মিতুল মার্মাকে দেখতে চাই। কিন্তু মিতুল মার্মাকে নিয়ে আরেকটা কনসার্নের বিষয় হচ্ছে মিতুল মার্মার ইনজুরি। আমরা এর আগের ম্যাচগুলোতে দেখছি যখন ওই বাংলাদেশ দলের হয়ে ও খেলছে ফুল 90 মিনিট কমপ্লিট করতে পারে নাই, ও ইনজুরিতে পড়ে গেছে গা। তো আমার কাছে মনে হয় এই যে সামনে দুইটা ম্যাচ আছে অস্ট্রেলিয়া এবং লেবাননের বিপক্ষে, এই দুইটা ম্যাচেও যদি মিতুল মার্মা ইনজুরি হয় তাহলে আমার মনে হয় বাংলাদেশের কোচ হাবিয়ার কেবরা এবং বাংলাদেশের ফিজিওর আলাদাভাবে ওকে নিয়ে ট্রেনিং সেশন করা উচিত, কারণ
একজন এরকম পোটেনশিয়াল প্লেয়ার, একজন ট্যালেন্টেড প্লেয়ার এত বেশি যদি ইনজুরি হয় তাহলে ওর ক্যারিয়ারটা কিন্তু হুমকির মুখে পড়ে যাবে গা। আর আমি দুই ফুল ব্যাকের মধ্যে রাইট ব্যাক পজিশনে সুশান্ত ত্রিপুরাকে দেখতে চাই এবং লেফট ব্যাক পজিশনে সাদুদ্দিনকে দেখতে চাই। এখন অনেকেই রাইট ব্যাক পজিশনে সুশান্তর পরিবর্তে রহমত মিয়াকে রাখবে, সেটা অবশ্যই রাখতে পারে, সমস্যা নাই, কারণ রহমান মিয়াও ভালো পারফরমেন্স করে আসছে। কিন্তু আমার মতে এই সুশান্ত ত্রিপুরাকে খেলালে ভালো হবে, কারণ সুশান্ত ত্রিপুরা রহমতগঞ্জের হয়ে দুর্দান্ত মৌসুম কাটাইছে। আমার মতে রহমত মিয়া থেকেও ভালো পারফরমেন্স করছে। আর প্লাস হচ্ছে রহমত মিয়া থেকে ওর হাইট কিন্তু বেশি সুশান্ত ত্রিপুরার। আর অস্ট্রেলিয়ার বিপক্ষে যখন খেলবেন আপনি, আপনার হাইটটা অবশ্যই থাকা লাগবে। সেটা কেন থাকা লাগবে কিছুক্ষণ পরে আপনাদেরকে ব্যাখ্যা করব। তো লেফট ব্যাক পজিশনে আমার মতে সাদুদ্দিন যদি অ্যাভেলেবেল থাকে, ওখানে ইসা ফয়সালে খেলার চান্স নাই, সাদুদ্দিনই কন্টিনিউ করবে। আর মিডফিল্ড পজিশনে আমি দুই পাশে সোহেল রানাকে দেখতে চাই। আর ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে হৃদয় এবং অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে আমি জামাল ভুঁইয়াকে দেখতে চাই। আর উপরে মোরসালিন এবং রাকিবকে আমি দেখতে চাই। আর মোরসালিন আর রাকিব আমার মতে ভালো করবে, কারণ রাকিব কিন্তু কন্টিনিউয়াসলি ভাবে আমাদের বাংলাদেশ জাতীয় দলের হয়ে পারফরমেন্স করে যাচ্ছে, ক্লাবের হয়ে পারফরমেন্স করে যাচ্ছে। আর অন্যদিকে মোরসালিন, আপনারা সবাই জানেন মোরসালিন ট্যালেন্টেড বয়, মোরসালিন ইয়ং স্টার, ভালো করতেছে ও ম্যাচ বাই ম্যাচ। এখন এই যে 6 জনের কথা বললাম, মিডফিল্ডে 4 জন এবং অ্যাটাকে 2 জন, এই 6 জনের পরিবর্তে আমার মনে হয় যথেষ্ট পরিমাণ ব্যাকআপ আছে আমাদের। আমি আশা করতেছি হাবিয়ার ক্যাবরেরা জামাল ভুঁইয়াকে স্টার্ট করাবে, কিন্তু আমার মতে হাবিয়ার ক্যাবরেরা জামাল ভুঁইয়াকে স্টার্ট করালে ওকে দিয়ে 90 মিনিট যেন না খেলায়, কারণ জামাল ভুঁইয়ার কিন্তু 90 মিনিট খেলার মতো আর শক্তি নাই আর। তো এই কারণে আমি অবশ্যই চাইবো হাবিয়ার ক্যাবরা জামাল ভুঁইয়াকে যেন 60 থেকে 65 মিনিটের মধ্যে সাব করে ফেলে এবং জামাল ভুঁইয়াকে সাব করে ও ওইখানে যেন ইমনকে নিয়ে আসে। আর ইমন কিন্তু এই মোরসালিনের পজিশনে খেলবে আর মোরসালিন এই পজিশনে খেলবে, অর্থাৎ জামাল ভুঁইয়ার পজিশনে। তাহলে আমার মনে হয় তখন আরো বেশি বেটার করবে বাংলাদেশ টিম, কারণ আমরা জানি মোরসালিন কিন্তু এখন ইয়ং স্টার, ও ট্র্যাক ব্যাক করতে পারবে, ও অ্যাটাকে দ্রুত মুভ করতে পারবে। তো এই কারণে মূলত আমি জামাল ভুঁইয়াকে সাব করে জামাল ভুঁইয়ার জায়গায় মোরসালিনকে এবং মোরসালিনের জায়গায় ইমন বা রাহুলকে দেখতে চাই। মানে ইমন বা রাহুল দুইজন থেকে একজন খেললেও হবে, সমস্যা নাই। আর মিডফিল্ডে যদি কোনো সাব করতে হয় তাহলে আমি সবার আগে সাক ওয়াজিম কিরমানিকে দেখতে চাই। সাক ওয়াজিম কিরমানি পুলিশ এফসির হয়ে ফ্যান্টাস্টিক খেলছে। আমি মিডফিল্ডে কোনো একজন প্লেয়ার যদি সাব হয় তাহলে সবার প্রথমে আমি এই কুরমানিকে দেখতে চাই। আর আপনাদেরকে আরেকটা জিনিস বলে রাখি, বিশ্বনাথ ঘোষ এবং মুজিবুর রহমান জনি কিন্তু কার্যজনিত কারণে খেলতে পারবে না অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ। তো এই গেল হচ্ছে বাংলাদেশের প্লেইং 11। এখন আসি একটু টেকনিক্যাল আলোচনায়। আমার মতে অস্ট্রেলিয়া ফার্স্ট লেগে যেরকম করে খেলছে আমাদের বিপক্ষে ওইভাবে ওরা খেলবে, মানে লং বল খেলবে, ক্রস খেলবে, আর ওরা হাই লাইন্সে ডিফেন্স করবে। যেহেতু বাংলাদেশ আন্ডারডগ টিম, বাংলাদেশ প্রায় সময় ডিফেন্সে মনোযোগী থাকবে, ওই কারণে ওরা অনেক হাই লাইন্স মেনটেন্স করে খেলবে, সেটা আমি একেবারে কনফার্ম। তো এই কারণে বাংলাদেশের যে স্ট্রাইকার খেলবে 2 জন ফরওয়ার্ড পজিশনে, মোরসালিন আর রাকিব, ওদের 2 জনকে সবসময় সেন্সিয়ার থাকতে হবে, ওদেরকে ট্র্যাক ব্যাক করতে হবে। তার সাথে সাথে বাংলাদেশের গোলকিপার বলেন, বাংলাদেশের ডিফেন্ডার যার পায়ে বল আসুক না কেন, ওদেরকে বিহাইন্ড দা রান মেক করতে হবে। আমার মতে এই লং বল খেলে বিহাইন্ড দা রান মেক করে ভালো রকম থ্রেট তৈরি করা যাবে অস্ট্রেলিয়ার জন্য। আর তারপরে হচ্ছে অস্ট্রেলিয়া সব সময় ক্রসের উপর খেলবে, ওরা এরিয়ালে বলগুলা খেলবে। আর এই কারণে আমার মনে হয় তপু বর্মন আর সুশান্ত ত্রিপুরা ওরা 2 জন ফ্যান্টাস্টিক একটা ভূমিকা পালন করতে পারে, কারণ তপু বর্মনকে আমরা দেখে আসছি ও সব সময় এরিয়াল ডুয়েলসে ফ্যান্টাস্টিক। আর তপু বর্মন যখন হচ্ছে সেন্টার ব্যাক পজিশনে থাকে, ওর কিন্তু এরিয়াল ডুয়েলস ওন সব সময় ভালো থাকে। তো এই কারণে আমি আশা করব অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে এই তপু বর্মন আমাদের তুরুপের টাচ হবে এবং তপু বর্মন এরিয়াল ডুয়েলসে ভালো রকমের নেগোশিয়েট করবে অস্ট্রেলিয়ার প্লেয়ারদের সাথে। আর তার সাথে সুশান্ত ত্রিপুরারও এরিয়াল ডুয়েলস কিন্তু ভালো। তো এই কারণে আমি আশা করব সুশান্ত ত্রিপুরা, এই তপু বর্মন, এই সাদুদ্দিন আর এই হচ্ছে আপনার তারিক কাজী, 4 জনই বাংলাদেশের হয়ে যেন ভালো পারফরমেন্স করে, 100% দিয়ে যেন পারফরমেন্স করে। আর আমার মতে বাংলাদেশ রেগুলার যে গেম প্ল্যানে খেলতেছে, অর্থাৎ ব্যাক থেকে বিল্ড আপ করে বিল্ড আপ ফুটবল খেলা, ওইটাই খেলা উচিত। আর যদি মাঝে মাঝে একটা দুইটা চান্স পায় তাহলে আমার মনে হয় ওই যে কিছুক্ষণ আগে বললাম লং বল খেলে ওইখানে রাকিব বা মোরসালিনের আপনার বিহাইন্ড দা রান মেক করা উচিত। এই যে লং বল খেলেও কিন্তু অস্ট্রেলিয়াকে হার্ট করা যাবে আমার মতে। তো এই কারণে আমার মনে হয় বাংলাদেশের বিল্ড আপ ফুটবলের সাথে সাথে লং বলেও খেলা উচিত, বিহাইন্ড দা রান মেক করে খেলা উচিত। আবারও বলি, বাংলাদেশের কিন্তু এই ম্যাচটা তেমন বেশি ইম্পর্টেন্ট না, কারণ বাস্তবিক অর্থে যদি আপনি বিবেচনা করেন বাংলাদেশ অলরেডি ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্স এর নেক্সট রাউন্ড থেকে ছিটকে গেছে। আর বাংলাদেশ কিন্তু অলরেডি
এশিয়া কাপের থার্ড রাউন্ডের জন্য কোয়ালিফাই করে ফেলছে। তো এই কারণে মূলত আমি চাই বাংলাদেশ এই ম্যাচে নির্ভর হয়ে খেলুক, কারণ বাংলাদেশের হারানোর কিছু নাই। আর বলতে গেলে পাওয়ার অনেক কিছু আছে বাংলাদেশের ফুটবলে, কিন্তু হারানোর কিছু নাই। তো এই কারণে আমি চাই বাংলাদেশ একেবারে কোনো প্রকার প্রেসার ছাড়া একেবারে নির্ভর হয়ে ফুটবল খেলুক, আর নিজের সেরা সেরা পারফরমেন্স ডেলিভার করুক বাংলাদেশের প্লেয়াররা, যেন বাংলাদেশ অস্ট্রেলিয়ার সাথে চোখে চোখ রেখে ফাইট করতে পারে, যেন বাংলাদেশ অস্ট্রেলিয়ার জন্য ভালো একটা থ্রেট তৈরি করতে পারে নিজেদের হোমে বসুন্ধরা কিংস অ্যারেনাতে। এবং বাংলাদেশের যে ফুটবল দর্শকরা বসুন্ধরা কিংস অ্যারেনাতে ম্যাচ দেখতে যাবে, ওদেরকে একটা ভালো ফুটবল উপহার দিতে পারে। ম্যাচের রেজাল্ট যাই হোক, আমি শুধু বাংলাদেশকে ফাইট করতে দেখতে চাই, বাংলাদেশের প্লেয়ারদের মধ্যে ওই ফাইটটা দেখতে চাই, ওই চোখে চোখ রেখে লড়াই করাটা আমি দেখতে চাই। আর কিছু দেখতে চাই না আমি এই বাংলাদেশ ভার্সেস অস্ট্রেলিয়ার ম্যাচটাতে, এবং সামনে লেবাননের ম্যাচেও আমি শুধু বাংলাদেশকে ভালো খেলতে দেখতে চাই, বাংলাদেশের প্লেয়াররা ফাইট করুক, এটাই চাই আমি, আর কিছু চাই না আমি। আর বাংলাদেশকে যদি এই ম্যাচে ভালো করতে হয়, তাহলে কিন্তু বাংলাদেশের সব প্লেয়ারদের ওই ভালো পারফরমেন্স করতে হবে, অর্থাৎ বাংলাদেশের যে প্লেয়াররা খেলবে মাঠের মধ্যে ওদের নিজেদের বেস্ট পারফরমেন্সটাই ডেলিভার করতে হবে। যদি অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো পারফরমেন্স করতে চাই বাংলাদেশ গড়ের মাঠে, আর সবাইকে তো পারফরমেন্স করতে হবে সেটা তো বললাম, কিন্তু এক্সট্রা ভাবে পারফরমেন্স করতে হবে হচ্ছে মিতুল মার্মা এবং যে চারজন আপনার ডিফেন্ডার খেলবে, 2 সেন্টার ব্যাক এবং 2 ফুল ব্যাক, ওদেরকে এই 5 জনকে এক্সট্রা ভালোভাবে পারফরমেন্স করতে হবে। আর তার সাথে রাকিবকে আলাদা একটা দায়িত্ব নিতে হবে, কারণ এই রাকিবের উপরে কিন্তু আমরা যারা বাংলাদেশি ফুটবল ফ্যান আছি আমাদের এক্সপেকটেশন অনেক বেশি থাকে। তো এই কারণে আমার মতে রাকিবকে আলাদা একটা দায়িত্ব নিয়ে খেলতে হবে, আর তার সাথে মোরসালিনেরও ভালো খেলা প্রয়োজন, অর্থাৎ আমাদের অ্যাটাকাররাও কিন্তু ভালো করতে হবে। যে চান্সগুলো ক্রিয়েট করবে বাংলাদেশ, ওইগুলা যদি ডেলিভার করতে পারে, ওইগুলা যদি গোলে কনভার্ট করতে পারে, বা একটা দুইটা 50-50 চান্স যদি ওরা গোলে কনভার্ট করতে পারে, তাহলে আপনি লিখে রাখেন আমার কথাটা, বাংলাদেশ কালকে ভালো কিছু করবে। আর এই ম্যাচের প্রেডিকশন করা খুবই কঠিন। এখন আমার প্রেডিকশন হচ্ছে, মন বলতেছে বাংলাদেশ জিতবে, আর মাথা বলতেছে বাংলাদেশ হারবে আর অস্ট্রেলিয়া ম্যাচটা জিতবে। সেটা অবশ্যই যৌক্তিক, কারণ বাংলাদেশ এই ম্যাচে আন্ডারডগ, বাংলাদেশ এই ম্যাচে ছোট টিম, আর বাংলাদেশের জিতার সম্ভাবনা বলতে গেলে খুবই কম। আর অন্যদিকে অস্ট্রেলিয়া বিগ টিম, এই ম্যাচে ফেভারিট টিম, আর অস্ট্রেলিয়ার জিতার সম্ভাবনা অনেক বেশি। কিন্তু ফুটবল তো বটে, পুরা স্পোর্টসে একটা ওয়ার্ড আছে, সেটা হচ্ছে অঘটন। আর এই অঘটনটা কিন্তু স্পোর্টসে, আর এই অঘটনটা কিন্তু ফুটবলে যে কোনো মুহূর্তে ঘটে জায়গা। তো এই কারণে আগামীকালকে অঘটন ঘটলে অবাক হওয়ার কিছু থাকবে না। আর আগামীকালকে যদি বাংলাদেশ সত্যি সত্যি অঘটনটা ঘটাই দিতে পারে, তাহলে আমার মনে হয় বাংলাদেশের ফুটবল ফ্যানরা অনেক 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 বেশি খুশি হবে। তো আমার প্রেডিকশন আপাতত হচ্ছে অস্ট্রেলিয়া এই ম্যাচটা জিতবে, সেটা ন্যারো মার্জিনে হোক বা বিগ মার্জিনে হোক, বাংলাদেশ এই ম্যাচটা হারবে। কিন্তু আমি শুধু বাংলাদেশকে পারফরমেন্স করতে দেখতে চাই, বাংলাদেশকে ফাইট করতে দেখতে চাই, আমার আর কিছু প্রয়োজন নাই এই লেবানন এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে। তো আগামীকালকে হওয়া এই বাংলাদেশ ভার্সেস অস্ট্রেলিয়া ম্যাচ নিয়ে আপনার কি প্রেডিকশন এবং আপনার কি মতামত, সেটা আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।